প্রিয় ছাত্রছাত্রীরা, সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ সাহিত্য বিষয়ক রচনা দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা আলোচনা করব ভ্রমণ সাহিত্য হিসেবে দেশে বিদেশে কতটা সার্থক এবং সেখানে হাস্যরস বা কৌতুকতা কতটা জায়গা করে নিয়েছে। এই দুটো বিষয় নিয়ে আমরা এই পর্বে আলোচনা রাখব। তো এই আলোচনার শুরুতেই বলা যায়, সাহিত্য পদবাচ্য বলতে আমরা সাধারণত জানি গল্প, উপন্যাস, কবিতা, এই সকলকে। কিন্তু সাহিত্যের গুণমান বা গুণগত বিচারে পত্র সাহিত্য, ভ্রমণের বর্ণনাকেও বহু ক্ষেত্রে সাহিত্য বলা হয়। অনেক সময় ব্যক্তিগত চিঠিপত্রও কালজয়ী সাহিত্যের অন্তর্ভুক্ত হয়। ভ্রমণ রচনা আকর্ষণীয় পাঠযোগ্যতায়, জীবন পর্যবেক্ষণে, প্রকৃতি অবলোকনে এবং পড়ার কৌতূহল জাগিয়ে তোলে, যেখানে মূলত সেটাই হলো প্রকৃত ভ্রমণ সাহিত্য। শুধু বেড়ানোর প্রাসঙ্গিকতা নয়, সাহিত্যের একটা স্বাদ চাই রচনার ভিতরে, সাহিত্যজনিত একটা স্বাদ বা বৈশিষ্ট্য থাকা চাই গ্রন্থের ভিতরে, রচনার ভিতরে। এই ভ্রমণ সাহিত্য যদি অনেকটা তথ্য সর্বস্ব হয়ে যায়, তাহলে সেটাকে গাইড বুক বলা যেতে পারে। আবার চরিত্র আর কাহিনী বর্ণনা যদি বড় হয়ে দেখা যায়, তাহলে সেটা আবার উপন্যাস হয়ে উঠবে, ভ্রমণ কেন্দ্রিক উপন্যাস হয়ে উঠবে। শরৎচন্দ্রের শ্রীকান্ত ভ্রমণ কাহিনী নয়, উপন্যাস। কিন্তু ইউরোপ প্রবাসীর চিঠি, জাপান যাত্রীর ডায়েরি বা সঞ্জীব চন্দ্রের পালামৌ প্রভৃতি উৎকৃষ্ট সব ভ্রমণ সাহিত্য। ঠিক তেমনি আমাদের আলোচ্য দেশে বিদেশে গ্রন্থটাও অনেকটা ভ্রমণ সাহিত্যের কাছাকাছি বা ভ্রমণ সাহিত্য হয়ে উঠতে পেরেছে বলা যায়। এই দেশে বিদেশে গ্রন্থটা পেশোয়ার পর্যন্ত কিছুটা বিদেশ অর্থাৎ কাবুল তথা আফগানিস্তানের কাহিনী বলা যেতে পারে। আর যাত্রাপথে লেখকের চোখে যা দৃশ্যমান বস্তু, সেটাই সাবলীল ভাষায় সহজ সরল ভঙ্গিতে ভাষায় লেখক বর্ণনা করেছেন। গ্রন্থটি 1949 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। রচনাটি লেখক 42টি পরিচ্ছেদে বর্ণিত করেছেন। এর প্রথম অংশে আছে কাবুল পর্যন্ত যাত্রা, দ্বিতীয় অংশে আছে কাবুলের জীবন যাত্রা, আর তৃতীয় অংশে আমরা দেখি কাবুল ছেড়ে ভারতে চলে আসার ঘটনা। এই বইটি বা এই রচনাটি প্রধানত দুটি কারণে পাঠকদের কাছে বেশ আকর্ষণীয়।
প্রথমত বলা যায় এক অজ্ঞাত জগতে যাত্রার পরিচয়, এক অজানা জগতে পাড়ি দেওয়ার পরিচয়। আর দ্বিতীয়ত দীপ্তোজ্জ্বল কথন শৈলী, ভাষাভঙ্গি বা কথা বলার বা উপস্থাপন করার কৌশল। রচনাটি আড্ডাধারীদের মধ্যে গল্প জমানোর ভঙ্গিতে বলা, অনেকটা গল্প বলার ঢঙে গ্রন্থটি লেখা। পরিহাস এবং বক্রোক্তিকে এখানে যেমন পরিহাস বা সরসতা লক্ষ্য করি, ঠিক তেমনি বক্রোক্তিজনিত একটা উপভোগ্য আমাদের স্পর্শ করে। সুদূর কাবুলের প্রাকৃতিক সৌন্দর্য, শীত গ্রীষ্মের আগমন, বরফ জমা শুভ্র সুন্দর, খাইবার পাসের সূক্ষ্ম শুষ্ক প্রকৃতি, রৌদ্রে জ্বলা উটের কঙ্কাল, চিনার গাছের প্রাকৃতিক সৌন্দর্য, আকাশ ছোঁয়ার আকুলতা, সমস্ত কিছু এত সাবলীল, এত সুন্দর, একথা সত্যিই বাস্তব, সত্যিই অসাধারণ। এই বর্ণনা সম্পর্কে লেখক বলেছেন, কত কষ্ট করে যে সহজে লিখি তা জানবে কি করে। আমার লেখা ঘড়ির কথা ভুলে গিয়ে পাঠকের সঙ্গে বসে দুদণ্ড রসালাপ আড্ডার আট। এখানে পাঠক যে তার সঙ্গে ছক্কা দুর্গ, কাবুলের বাজার, রাজপথ, টেনিস কোর্ট, ব্রিটিশ রাজদূতাবাস, জার্মান রাজদূতাবাস প্রভৃতি জায়গা ভ্রমণ করেছেন, সে কথা বলাই বাহুল্য। শুধুমাত্র ভ্রমণ বা প্রাকৃতিক সৌন্দর্য নয়, সহজ ভাষা, গভীর জীবনবোধ হাত ধরে থাকে তার লেখায় অনেকটা সহজভাবে এই ভ্রমণের গল্প কাহিনী ধরা দিয়েছে। লেখক আরো একটা জায়গায় বলছেন, সমালোচকের এই কথা সর্বসত্যি, বিচিত্র চরিত্রসমূহ, উপস্থাপনার অভিনবত্বে অনুপম। যেমন পেশোয়ারের পাঠান বন্ধু আহমদ আলী লেখকের মাথায় 10 গজি পাকড়ি বেঁধে তুলে দেয় কাবুলের বাসে, এবং সেই পাকড়ি সহায় হয় গরম ও বাসের ছাদের সঙ্গে লেখকের মাথায় বাফার করতে। এছাড়া সহযাত্রী বেতারওয়ালা ও রাতকানা ড্রাইভার সর্দারজির স্বাভাবিক জীবনবোধ পাঠককে নির্মলতার সন্ধান দেয়। এছাড়াও এক পাণ্ডিত্যের পাশাপাশি কুসংস্কারাচ্ছন্নতা স্মরণ করায় দেশ কালভেদ হলেও কোথাও সাধারণ বাঙালি গৃহস্থের সঙ্গে বিদেশি অধ্যাপক এক আসনে সমাসীন। আবার আছে শুভ্রতম হৃদয়ের অধিকারী চাকর বান্ধব আব্দুর রহমান। এই আব্দুর রহমানের সেবা, শাসন, আদর, যত্ন আমরা পোস্টমাস্টার কিংবা পুরাতন ভৃত্যকে খুঁজে পাই। নারী চরিত্র এই গ্রন্থে খুব একটা জায়গা নিয়ে না থাকলেও রানিমা বা সুরাইয়া কিংবা কর্নেলের স্ত্রী কিংবা মৌলানার অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামীর প্রতি নির্ভরশীলতা, এসব মহিলাদের তাদের নিজ নিজ প্রিয়জনদের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি যে কোনো পাঠককে ছোট গল্পের রসদ এনে দেয়। এর এইসব ছোট্ট ছোট কাহিনীগুলি
পাঠককে সত্যি অন্য জগতে নিয়ে যায়, সাহিত্যের রস এনে দেয়। আবার এর সঙ্গে রয়েছে, আমরা দেখি, আফগানের ইতিহাস, যা তথ্যবহুল হয়েও পাঠককে বেদনারসে জড়িত করে। লেখক এই গ্রন্থের ভিতরে যখন বলেন, অরক্ষণীয়া কন্যার যেরকম বিয়ে হয়নি, আফগানিস্তানের ইতিহাসও তেমনি লেখা হয়নি। অর্থাৎ এখানে অরক্ষণীয়া যার বিয়ে হয়নি সেই মেয়ের সঙ্গে আফগানিস্তানের ইতিহাসের তুলনা করেছেন। এই তুলনা সত্যি সত্যি ব্যথাতুর হয়ে ওঠে, আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে পৃথিবীর এই অবহেলিত জায়গাটির জন্য। তাছাড়া ভাষা ব্যবহার, অজস্র উপমার ব্যবহার, যেমন কয়েকটা তুলনা আমরা দেখি, পয়লা সিলেবলে অ্যাকসেপ্ট দেওয়া খারাপ লঙ্কায় ঠেস দেওয়ার মতো, সব পাপ ঢাকা পড়ে যায়। কিংবা সেদিনের রান্না হয়েছিল যেন হাফিজের একখানা উৎকৃষ্ট গজল। অথবা সবকিছু পণ্ড না হলে পণ্ডিত হয় না। এই সকল তুলনা বা উপমার মধ্যে সত্যি সাহিত্য রসের সন্ধান পাওয়া যায়। সৈয়দ মুজতবা আলীর বিশেষ বৈশিষ্ট্য, তিনি নানা জটিল সমস্যা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, কথা, এর সঙ্গে আন্তর্জাতিক সমস্যা তিনি রঙ্গরসের সরল ও চুটকিতে বা অত্যন্ত সরসতার সঙ্গে উপস্থাপন করেছেন এই গ্রন্থে। সুতরাং ভাষা, উপমা, তুলনা, এই সমস্ত দিক থেকে দেশে বিদেশে একটি উল্লেখযোগ্য সাহিত্য পদবাচ্যতার দাবি রাখে, সাহিত্যের শিরোপা পেতে পারে। সেদিক থেকে বলা যায় যে সাতরঙা রামধনুর মতো দেশে বিদেশে গ্রন্থের বর্ণাঢ্য চিত্রকলায় মিশে আছে ভ্রমণের এক আনন্দ, নির্মল আনন্দ এবং সাহিত্য পাঠের রসের আস্বাদন। সেদিক থেকে বাংলা সাহিত্যের অঙ্গনে দেশে বিদেশে একটি সার্থক ভ্রমণ সাহিত্য হয়ে উঠেছে। এ কথা বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। এই ভ্রমণ সাহিত্যে হাস্যরসও বেশ জায়গা করে নিয়েছে। সাহিত্য মোটামুটি বেশ 8 থেকে 9 প্রকার রসের পরিচয় পাওয়া যায়, সন্ধান মেলে। সাহিত্যিক তার কলমের আপন ছন্দে রচনা করেন সাহিত্য, আর কালজয়ী সাহিত্য মননশীল পাঠকের বিশ্লেষণে সার্থকতার মাত্রা পায়। দেশে বিদেশেও আমাদের যে পাঠ্য দেশে বিদেশে গ্রন্থ সৈয়দ মুজতবা আলীর, সেই কালজয়ী সাহিত্য বা হাস্যরস ঘটনার ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি। মানব চরিত্রের অসঙ্গতি আসে মূলত হাস্যরসের মূল উৎস। মানব চরিত্রের ভিতরে যে অসঙ্গতি দেখা যায় সেখান থেকেই মূলত হাস্যরসের জন্ম হয়। এই সাহিত্যে মূলত 4 রকমের হাস্যরস আমরা দেখি, যেমন হিউমর, উইট, স্যাটায়ার, আইরনি। হিউমরটা হলো নির্মল হাস্য, আর উইট হলো বুদ্ধিদীপ্ত হাসি, আবার স্যাটায়ার হলো বিদ্রুপাত্মক হাসি, আর আয়রনি হলো সম্পূর্ণ ব্যঙ্গাত্মক ধরনের, রঙ্গতামাশাযুক্ত। তো আমাদের দেশে বিদেশে গ্রন্থটার ভিতরে এই গ্রন্থের একেবারে প্রথম পরিচ্ছেদ থেকেই আমরা হাসির একটা নির্মল যোগান পেয়ে থাকি লেখকের কাছ থেকে।
সঙ্গী ফিরিঙ্গির ফিয়াসে যেভাবে তাকে ঠকিয়েছিল, কেনা খাবারকে নিজের তৈরি খাবার বলে যেভাবে চালিয়েছিল, তাতে পাঠক মহলরা যেন অজান্তেই হেসে উঠি। ভবনদী পারাপারের প্রসঙ্গেও লেখক বলেছেন, 2-4 মাসের জন্য 12 মাসের গান গাওয়া পোষায় না। এরপর পেশোয়ারে পৌঁছে বন্ধু আহমেদ আলীর অতিথেয়তা, স্নেহ, ভালোবাসা, তার বন্ধুর সাইকেলে পেরেক পোতার কাহিনী থেকে শুরু করে সর্দারজির বাস চালানো, এই সমস্ত বিষয়টাই আমাদেরকে একটা হাস্যরসের জগতে নিয়ে যায়, হাসির খোরাক তৈরি করে। বিশেষ করে গাড়ির বনেটের সঙ্গে স্ত্রীর তুলনা, তাছাড়া হেডলাইট না থাকার কারণে হ্যারিকেন রাখা, আবার রাস্তা পেরোনোর জন্য আম্মও চোখ বন্ধ করি, এসব বলায় লেখক সহ পাঠকের একটা দম ফোটা হাসির পরিবেশ তৈরি হয়। আবার কাবুলে পৌঁছে যাওয়ার পর আব্দুর রহমানের প্রথম দিনের আপ্যায়নের মধ্যে আমরা খুঁজে পাই একটা নির্মল হাস্যরস। এই আব্দুর রহমানের লেখককে আপ্যায়ন করার যে ধরন, তার ভিতরেও হাসি লুকিয়ে আছে। লেখক মুস্তাফা আলী এ সম্পর্কে বলেছেন, কেউ যদি 20 জনের খাবার বানাতে বললে 6 জনের খাবার বানায়, তাহলে তাকে বকা যায়। কিন্তু একজনের পাতে 6 জনের খাবার পরিবেশন করার পর কেউ যদি 6 জনের খাবার পরিবেশন করার পর বলে রান্নাঘরে আরও আছে, তখন তাকে বলার কিছু থাকে না, কারণ অধিক শোকে পাথর। এছাড়া দোস্ত মোহাম্মদ ও তার চাকর আগা মোহাম্মদের কাণ্ডকারখানাতেও আমরা হাসি খুঁজে পাই, যে হাসি অনেকটা বিদ্রুপাত্মক হলেও নির্মল হাসি। নিজে সমস্ত দান করে দিয়ে মেঝেয় শুয়ে থাকার মধ্যেও আছে হাসির খোরাক, হাসির রসদ, যেটা আমরা দেশে বিদেশে গ্রন্থের ভিতরে পাই। তাছাড়া বিয়ে বাড়ির ঘটনাটায় ভিতরেও হাসির উল্লেখ পায়, যেখানে বলছেন গোফের আমি গোফের তুমি, এই লাইনের অনুবাদ এবং রাজনৈতিক কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত হাসিকে জাগিয়ে তোলে, যা বিদ্রুপাত্মক হাস্যরস পর্যায়ভুক্ত। এছাড়া আরও কিছু হাস্যরসের উৎস আমরা পেয়ে যাই, যেমন আমানুল্লাহর কর্মকাণ্ডের মধ্যেও আছে কিছু হাস্যরস, যেটাকে আমরা আয়রনি পর্যায়ভুক্ত অর্থাৎ ব্যঙ্গাত্মক হাস্যরস বলতে পারি। আবার উইট অর্থাৎ বুদ্ধিদীপ্ত হাসি আমরা লক্ষ্য করি কর্নেলের স্ত্রী ও লেখকের কথোপকথনের মধ্যে। এই বুদ্ধিদীপ্ত হাসি আরও একটা জায়গা আমরা লক্ষ্য করি মীর আসলেমের শুদ্ধ ফার্সি উচ্চারণে। এই দুটো জায়গায় মূলত বুদ্ধিদীপ্ত হাসি আমরা লক্ষ্য করেছি।
এই সকল হাস্যরস ছাড়াও আরও কিছু খণ্ড খণ্ড কৌতুক রস আমরা দেশে বিদেশে গ্রন্থে পেয়ে যাই ছড়িয়ে ছিটিয়ে। যেমন খড় বেঁধে বিমানে চড়া, কিংবা আব্দুর রহমানের উড়োজাহাজে ভয় পাওয়া, আবার উপবিপ্লবের মধ্যেও আমরা বেশ কিছু হাসির উৎস পেয়ে যাই। এসব ঘটনাগুলো হাস্যরসের আবহাওয়া সৃষ্টি করেছে। এ সমস্ত মিলিয়ে বলা যায় যে সৈয়দ মুজতবা আলীর গোটা রচনাটাই হাস্যরস সিক্ত, কৌতুকতায় পরিপূর্ণ। তবে সঠিক বিচারে এই ভ্রমণ বৃত্তান্তের মধ্যে, ভ্রমণ কাহিনীর মধ্যে, ভ্রমণ সাহিত্যের মধ্যে শুধু যে হাস্যরস আছে তা নয়, করুণ রসও আমরা লক্ষ্য করি। আর এই করুণ রস আমরা দেখি আব্দুর রহমান নামক চরিত্রটির ভিতরে। এর পাশাপাশি দেখি বীভৎস রসও দু একটা জায়গায় আমরা লক্ষ্য করেছি। যেমন সেনাদের গুলিবর্ষণের চিত্রে এই বীভৎস রসের সন্ধান আমরা খুব সহজেই পেয়ে যাই। এই সমস্ত মিলিয়ে করুণ রস, হাস্যরস, বীভৎস রস প্রভৃতিতে মিলেমিশে একাকার হয়ে গেছে। তবু একথা মানতে হবে যে সরল স্বাভাবিক ছন্দে একেবারে প্রাঞ্জল ভাষায় লেখক যে ভ্রমণ সাহিত্যকে আমাদেরকে উপহার দিয়েছেন, সেই ভ্রমণ সাহিত্য অর্থাৎ দেশে বিদেশের মধ্যে মজা, কৌতুকতা অর্থাৎ হাস্যরসটাই মুখ্য। এই হাস্যরসই দেশে বিদেশের কেন্দ্রে অবস্থান করে গ্রন্থটিকে একটা বাঁধনের মধ্যে রেখে তাকে আলোকিত করে রেখেছে বলা যেতে পারে। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।